আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিস্ফোরক আন্তর্জাতিক প্রতিবেদন, যেটি গতকাল প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। তারা এই প্রতিবেদনটির শিরোনাম দিয়েছে, বাংলা করলে ভাবে দাঁড়ায় যে যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের এক সময়ের নিষিদ্ধ ইসলামপন্থী দল জামায়াতে ইসলামীর সঙ্গে বন্ধুত্ব গড়তে চায়। শুনতে একটু অবাক লাগছে না? আমি তো খুবই বিস্মিত হয়েছিলাম। বিশেষ করে এই জামাতে ইসলাম, যাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, এগুলোর অভিযোগ শুধু রয়েছে না, এগুলো আদালতে প্রমাণিতও হয়েছে, যারা বাংলাদেশে একাধিকবার নিষিদ্ধ ছিল। এবং ভারত যে দলটিকে তাদের নিরাপত্তার জন্য অন্যতম ঝুঁকি হিসেবে বিবেচনা করে, সেই দলটির সাথে কেন হঠাৎ আমেরিকা বন্ধুত্ব গড়তে চায়? কি এমন ঘটনা ঘটলো? কি কি পরিবর্তন হয়েছে? এবং এই বন্ধুত্বের প্রভাব বাংলাদেশ, দক্ষিণ এশিয়া, ভারত বা সামগ্রিকভাবে এই অঞ্চলের ভূ রাজনীতির উপরে কি প্রভাব ফেলে, আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে আসুন একটু দেখে নিই যে ওয়াশিংটন পোস্ট কি লিখেছে এই প্রতিবেদনে। ওয়াশিংটন পোস্ট এই প্রতিবেদনটি করেছে তাদের পাওয়া একটি অডিও ক্লিপের উপরে ভিত্তি করে, অর্থাৎ তারা যা বলছে তার একটা অডিও রেকর্ডিং তাদের হাতে আছে। তারা বলছে যে ঢাকায় নিযুক্ত এক মার্কিন কূটনীতিক বন্ধ দরজার বৈঠকে বলেছেন, উই ওয়ান্ট জামাত টু বি আওয়ার ফ্রেন্ডস, অর্থাৎ আমরা চাই জামাত আমাদের বন্ধু হোক। এই কথাটি তিনি বলেছেন বাংলাদেশের একদল নারী সাংবাদিকদের সাথে বৈঠকে। সেই কূটনীতিক আরো বলেছিলেন, বাংলাদেশ এখন আরো ইসলামমুখী হয়ে উঠছে। 12ই ফেব্রুয়ারির নির্বাচনে জামাতে ইসলামের ফলাফল হবে ইতিহাসের সেরা এবং যুক্তরাষ্ট্র তাদের সাথে যোগাযোগ রাখতে চায়। এখন জামাত নিয়ে যুক্তরাষ্ট্রের এই যে দৃষ্টিভঙ্গি, এখন একটা প্রশ্ন যে যুক্তরাষ্ট্র কি জামাতে ইসলামকে ক্ষমতায় আনতে চায় কিনা? উত্তরটা জটিল কিন্তু পরিষ্কার। এখানে মার্কিন কূটনীতিক বলছেন যে আমি বিশ্বাস করি না জামাত বাংলাদেশে শরিয়া আইন চাপিয়ে দিতে পারবে। কেন কেন তিনি বিশ্বাস করেন না? কারণ তিনি বলছেন যে আমেরিকার হাতে রয়েছে অর্থনৈতিক চাপ প্রয়োগের শক্তিশালী অস্ত্র, এবং তিনি সরাসরি বলেন যদি নারীদের কাজ সীমিত করা হয়, যদি পোশাক শিল্পে নারীদের কাজ বন্ধ করে দেওয়া হয়, যদি বাংলাদেশে শরিয়া আইন চাপানো হয়, তাহলে যুক্তরাষ্ট্র 100% শুল্ক বসাবে। আমাদের যে গার্মেন্ট শিল্প রয়েছে তার প্রায় 20% আমেরিকায় যায়, সেই পোশাকের অর্ডার তারা বন্ধ করে দেবে। এবং গার্মেন্ট শিল্পের এই অর্ডার বন্ধ করলে তাদের ধারণা যে বাংলাদেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের বার্তা এখানে কিন্তু খুব ক্লিয়ার যে তোমরা তোমাদের রাজনীতি করো, কিন্তু আমাদের সীমার বাইরে যেও না। এটাই হচ্ছে তাদের ভাষায় রিয়েল পলিটিক্স। এখানে একটু আমি বলতে চাই যে এই যে আজকে আফগানিস্তানের তালিবান বা এই যে বিশ্বের অনেক জঙ্গি গোষ্ঠী, এরা কিন্তু সবাই আমেরিকার তৈরি। এই যে আজকে সিরিয়ার আসাদ রেজিমকে সরিয়ে মোস্ট ওয়ান্টেড একজন জঙ্গিকে ক্ষমতায় বসিয়েছে। তো আমেরিকা তার স্বার্থ উদ্ধারে এই জঙ্গিদের যে ব্যবহার করে আসছে, এটা নতুন কিছু নয়। সুতরাং বাংলাদেশে যদি তারা জামাতকে ক্ষমতায় বসাতে চায়, তাহলে অবাক হবার কিছু নেই। এবং এই জঙ্গিদের দিয়েই তারা তাদের স্বার্থ উদ্ধার করে। আমেরিকা একটি গণতান্ত্রিক দেশ, সেখানে গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, এগুলো আমরা যা যা শুনি সেগুলো তাদের দেশের ভেতরে চর্চা করা হয়। কিন্তু যারা যখন দেশের বাইরে যায়, আটলান্টিক পার হয়, তখন তাদের গণতন্ত্র, মানবাধিকার বা নৈতিকতা, এগুলো তাদের রাজনীতির কোনো বিবেচ্য বিষয় থাকে না। তাদের তখন একটাই রাজনীতি, সেটা হলো স্বার্থের রাজনীতি।
এই বৈঠকে সেই মার্কিন কূটনীতিক এই যে আইসিটিতে যে অবৈধভাবে প্রহসনমূলক একটি বিচারের মাধ্যমে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো সেটিরও প্রশংসা করেছেন। তিনি বলেছেন শেখ হাসিনাস কনভিকশন ওয়াজ পলিটিক্যালি জিনিয়াস। তার মানে দেখেন, আবার নিজেই স্বীকার করছেন যে এই বিচার প্রক্রিয়া নির্ভুল ছিল না, ত্রুটিযুক্ত ছিল। এটি ত্রুটিযুক্ত ট্রাইব্যুনালের বিচারকে তিনি জিনিয়াস বলছেন। মানে এখন তো ক্লিয়ার হচ্ছে যে এই যে ডক্টর ইউনূস মেটিকুলাস ডিজাইনের কথা বলেছিলেন 2024 সালের যে জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থান, তখনই আমরা বলেছিলাম এর পেছনে জামাত শিবির রয়েছে। আমার অনেক সুশীল বন্ধু আমার উপর রাগ করেছিলেন, তারা কিছুতেই বিশ্বাস করতে চাননি, কিন্তু আজকে মানে সব পক্ষ থেকেই স্বীকার করছে এবং এটা দিনের আলোর মতো পরিষ্কার। এবং আজকে যখন একটি সাজানো নির্বাচনের আয়োজন করা হয়েছে 12ই ফেব্রুয়ারি, বাংলাদেশের একটা বড় অংশ, কমপক্ষে 50% ভোটার যাদের সাপোর্ট করে সেই আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে একটা নির্বাচন করছে এবং সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে বলে অনেকে মনে করছেন, কিন্তু খেলাগুলো দেখছেন যে আমেরিকা কিন্তু জামাতকে প্যাট্রোনাইজ করছে। এবং এই যে ডিসেম্বর মাসে এই বৈঠকটি হয়েছিল মার্কিন দূতাবাসে, তখন আমার ধারণা যারা ছিলেন বা যিনি ছিলেন ওই কূটনীতিক, তিনি বাইডেনের প্রেরিত ছিলেন বলে আমার ধারণা। যদিও ওয়াশিংটন পোস্ট ওই কূটনীতিকের পরিচয় প্রকাশ করেনি নিরাপত্তার স্বার্থে। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এই যে জামাত, এবং জামাত যে বলছে তারা শরিয়া শাসন প্রণয়ন করবে না, তারা নারীদের কাজ করতে দেবে, তাদের মূল উদ্দেশ্য সুশাসন, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, এগুলো কি আসলেই সত্য? জামাত কি তার আদর্শ পরিত্যাগ করবে? জামাত ইসলাম তো ইসলামপন্থী দল, সারা জীবন শরিয়াপন্থী শাসনের কথা বলে আসছে। আজকে কেন তারা এগুলো বলছে? এটা কি তাদের আদর্শ বদল, নাকি ক্ষমতায় যাবার জন্য একটা সাময়িক কৌশল? কারণ ইতিমধ্যেই তারা কিন্তু নারীর কর্মঘণ্টা কমাবে এ কথা তাদের আমির স্বয়ং বলেছে, এবং তারা এখনো অস্বীকার করছে না যে না, এখান থেকে তারা সরে গেছে। এবং আমেরিকা কেন জামাতকে চায়? এর অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা হলো যে ডক্টর ইউনূস অলরেডি আমেরিকা যা চেয়েছে প্রায় সবকিছু দিয়ে দিয়েছে। তো নতুন কোনো সরকার এসে এই চুক্তিগুলো যদি বন্ধ করে দেয়, বা আমেরিকা যে বাংলাদেশে যে সেন্ট মার্টিন, সোনাদিয়া দ্বীপ, পোর্ট এই সবগুলো নিতে চাচ্ছে, এই জায়গায় যদি নতুন সরকার বাধা দেয় তাহলে কি হবে? এ কারণেই জামাত ইসলামকে আমেরিকা চাচ্ছে যে জামাতে ইসলাম সবকিছু আমেরিকার হাতে নির্দ্বিধায় তুলে দেবে, কারণ তারা এই দেশটার জন্ম থেকেই বিরোধিতা করেছে। 71-এও তারা এই দেশটা চায়নি। তারা 71-এ শুধুমাত্র পাকিস্তানি সামরিক বাহিনীর সহযোগী শক্তি ছিল না, তারা আল বদর, আল শামস গঠন করে তারা এদেশের বুদ্ধিজীবী সহ এদেশের মানুষকে হত্যা করেছে। তারা রাজাকার বাহিনীর মাধ্যমে এদেশের মানুষকে নির্যাতন করেছে, আমার মা বোনকে পাকিস্তানি সামরিক বাহিনীর হাতে তুলে দিয়েছে। সুতরাং এই জামাত ইসলাম আজকে বাংলাদেশের ক্ষমতা পেলে যে বাংলাদেশকে বিদেশের হাতে তুলে দেবে, আরো একটা কারণ রয়েছে। আমেরিকা ভারতের উপরে এই জামাতকে দিয়ে একটা চাপ সৃষ্টি করতে চায়। একদিকে চায়নাকে ভারতের মাধ্যমে চাপে রাখবে, আবার ভারতকে জামাত ইসলামের মাধ্যমে চাপে রাখবে। অনেকগুলো খেলা খেলছে এবং সবকিছুর উদ্দেশ্য হলো যে সাউথ এশিয়ার যে স্থিতিশীলতা সেটাকে অস্থিতিশীল করে তোলা, প্লাস নিজেদের স্বার্থ উদ্ধার করা। এটা বাংলাদেশের জন্য কিন্তু খুব অ্যালার্মিং। আজকে বাংলাদেশকে এই প্রতিবেদন যেটা বলছে এটা কিন্তু একটা বাস্তবতা। এই বাস্তবতার প্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের মানুষকে। জামাত ইসলামকে এভাবে ক্ষমতায় আসতে দিলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, সে কিন্তু গত 17 মাস ধরে তার দায়িত্বশীল ভূমিকাটা পালন করেনি। আজকে 17 মাসে বিএনপির যে ভূমিকা, তাতে বিএনপির দিক থেকে অনেক মানুষই মুখ ফিরিয়ে নিয়েছে। আমি দেশে অনেকের সাথে কথা বলেছি, ইভেন যারা আওয়ামী লীগের সমর্থক কর্মী নির্যাতিত হয়েছে, তাদের সবারই এই গত 17 মাসের বিএনপির প্রতি বিরূপ মনোভাব। আওয়ামী লীগ নির্বাচন বর্জন করছে, আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী ভোট দেবে না বলে আমার বিশ্বাস। যারা ভোট দিতে যাবে তারা বিএনপিকে ভোট দেবে এমন কোনো ইন্ডিকেশন আমি দেখিনি। সুতরাং সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি, এবং আটলান্টিক
অ্যাসোসিয়েশনের সিনিয়র ফেলো, যিনি সাউথ এশিয়া নিয়ে গবেষণা করেন, মাইকেল কুগেলম্যান, তিনিও কিন্তু এই বিষয়টার, এই যে বাংলাদেশে জামাতের উত্থান এবং এটার ইম্প্যাক্ট, ভারত কতখানি অরিড হবে, এবং আসলেই ভারতের জন্য একটা উদ্বেগের বিষয়। কারণ জামাত ইসলাম একদিকে ভারত বিরোধী, আর একদিকে পাকিস্তানপন্থী, এবং বাংলাদেশের কাশ্মীর, ভারতের যে কাশ্মীর রয়েছে সেখানে কিন্তু জামাতে ইসলাম ব্যান্ড। সব মিলিয়ে আগামী দিনগুলোতে যদিও বলা হচ্ছে একটা ডেমোক্রেটিক টার্ন নেবে বাংলাদেশ, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশকে একটা ভয়াবহ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এবং সেই অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার পেছনে এই বিদেশি শক্তিরও ভূমিকা রয়েছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ডক্টর ইউনূস সরকার অধীনে আয়োজিত নিয়ন্ত্রিত নির্বাচনে বিএনপি যখন নিরঙ্কুশ জয়লাভের স্বপ্ন দেখছে, ঠিক তখনই বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করলো যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। একটি ফাঁস হওয়া অডিওর বরাত দিয়ে পত্রিকাটি লিখেছে, বাংলাদেশে জামাতের সরকার প্রতিষ্ঠার সম্ভাবনা দেখছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। জামাতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথাও জানিয়েছেন দূতাবাসের এক কূটনীতিক। ওয়াশিংটন পোস্ট বলছে, ওই কূটনীতিক সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে সে আদালত স্বাধীন ও ন্যায়পরায়ণ ছিল না, সাজাটি ছিল রাজনৈতিকভাবে জিনিয়াস। অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনেও আগামী নির্বাচনে জামাতের ভালো করার সম্ভাবনায় মধ্যপন্থীদের উদ্বেগের কথা জানানো হয়েছে। অন্যদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বিশাল প্রতিবেদনে তুলে ধরেছে জামাতের দ্রুত উত্থানের কথা। এই তিনটি রিপোর্টই জামাতের শক্তিশালী হওয়ার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয় আওয়ামী লীগের অনুপস্থিতিকে। বলা হচ্ছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে আয়োজিত নির্বাচন জামাতের সামনে অপার সুযোগ হাজির করেছে। বাংলাদেশের সামনে তৈরি হয়েছে ইসলামী শাসনের প্রবেশের সম্ভাবনা, আর সেটা হলে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতার আরো নাটকীয় উন্নতি দেখা যাবে। বিপরীতে ভারতের সঙ্গে আরো তলানিতে নামবে সম্পর্ক। বিএনপির দীর্ঘদিনের মৈত্রী সম্পর্কের অবসান ঘটিয়ে জামাতি হয়ে উঠতে পারে দেশের আগামী সরকারের নিয়ন্ত্রক। প্রশ্ন হলো, খুব কাছাকাছি সময় তিনটি আন্তর্জাতিক গণমাধ্যমে জামাতের উত্থান নিয়ে রিপোর্ট কিসের ইঙ্গিত দিচ্ছে? আবার তার মধ্যে মার্কিন কূটনীতিকের গোপন অডিও বার্তা ফাঁস করে ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে, বাংলাদেশে মার্কিনীরা জামাতে ইসলামী নেতাদের কি শিখিয়ে পড়িয়ে দিচ্ছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দর্শক, 20 জানুয়ারি আমাদের প্রচারিত কন্টেন্টের শিরোনাম ছিল তারেক রহমানের কপালে চিন্তার ভাঁজ, ক্ষমতার স্বপ্ন কি ফিকে হচ্ছে। সেখানে আমরা জানিয়েছিলাম, যে কোনো মূল্যে নির্বাচনের দাবিতে অনড় বিএনপির কপালের ভাঁজ ধীরে ধীরে বাড়ছে। একতরফা নির্বাচনে নিশ্চিত জয়ের স্বপ্ন ফিকে হতে শুরু করেছে। তফসিল ঘোষণার পর থেকে একের পর এক হাজির হচ্ছে কঠিন কঠিন বাস্তবতা। একসময় পরম মিত্র জামাতের বহুমুখী কৌশল দুশ্চিন্তা বাড়িয়ে চলছে। ঠিক সেই কথারই পুনরাবৃত্তি দেখা গেল ওয়াশিংটন পোস্ট, রয়টার্স এবং আল জাজিরায় প্রকাশিত তিনটি প্রতিবেদনে। এগুলোতে দাবি করা হয়েছে, আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হওয়ার কথা সেটি বিএনপির জন্য অতটা সহজ নাও হতে পারে। এমনকি দলটির সব হিসাব নিকাশ উল্টো দিয়ে ঘুরে যেতে পারে জামাতের ভাগ্য। সবচেয়ে ভয়াবহ তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক কর্মকর্তার কথোপকথনের অডিওর ভিত্তিতে তারা বলছে, আগামীতে জামাতকে ক্ষমতায় দেখতে চায় ওয়াশিংটন। এজন্য তারা দলটির সঙ্গে কয়েক মাস ধরেই ঘনিষ্ঠতা বাড়িয়ে চলেছে। ওয়াশিংটন পোস্টের হাতে আসা ওই অডিওতে শোনা যায়, আগামী মাসের নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দলটি তাদের ইতিহাসের সেরা ফল পেতে পারে। বিষয়টিকে যুক্তরাষ্ট্র দূতাবাসও নানাভাবে সহায়তা দিচ্ছে। জামাতের নেতৃত্বে সম্ভাব্য সরকারের সঙ্গে কাজ করতেও তারা আগ্রহী। প্রতিবেদনে বলা হয়, 1 ডিসেম্বর ঢাকায় বাংলাদেশের কয়েকজন নারী সাংবাদিকের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের এক কর্মকর্তা রুদ্ধদ্বার বৈঠক করেন। সে সময়কার কথাবার্তার অডিও রেকর্ড পায় ওয়াশিংটন পোস্ট। এই কূটনীতিক বলেন, বাংলাদেশ ইতিমধ্যে ইসলামিক দেশের দিকে ধাবিত হয়েছে এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জামাত এমন ফল পাবে যা তারা আগে কখনো পায়নি। জামাতকে বন্ধু হিসেবে পাওয়ার আগ্রহ প্রকাশ করে ওই কূটনীতিক দলটির ছাত্র সংগঠনের নেতাদের মিডিয়ায় বেশি করে সামনে আনার অনুরোধ করেন। তাদের নিয়ে বিভিন্ন শো করারও পরামর্শ দেন। জামাত ক্ষমতায় এলে বাংলাদেশে ইসলামী আইন চাপিয়ে দেওয়ার আশঙ্কা উড়িয়ে দেন আমেরিকান ওই কূটনীতিক। সেটা হলে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেবে বলে আশ্বস্ত করার চেষ্টা করেন। বলেন, জামাত শরিয়াত চাপিয়ে দিতে পারবে বলে তিনি একেবারেই বিশ্বাস করেন না।
কারণ তাহলে যুক্তরাষ্ট্র পরদিনই তাদের উপর 100% শুল্ক আরোপ করবে। যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা জামাত ছাড়াও হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলনের মতো অন্যান্য রক্ষণশীল ইসলামপন্থী দলের সঙ্গে যোগাযোগ রাখছে বলে বৈঠকে জানানো হয়। ওই কূটনৈতিক বলেন, তারা চান ইসলামপন্থীরা যুক্তরাষ্ট্রের বন্ধু হোক, যেন তাদের ফোন করে বলা যায় এই মাত্র তারা যেটি বলল সেটা সেভাবেই বাস্তবায়ন করতে হবে। জামাত ক্ষমতায় এসে ওয়াশিংটনের অপছন্দের কোনো কাজ করলে বাংলাদেশের পোশাক শিল্পের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন ওই কর্মকর্তা। বলেন, বাংলাদেশের রপ্তানির 20% যুক্তরাষ্ট্রের পোশাক চেইন ও ব্র্যান্ডগুলোর উপর নির্ভরশীল। নতুন সরকার যদি নারীদের বলে তারা শুধু 5 ঘন্টা কাজ করতে পারবে অথবা তাদের বের করে দেয় এবং শরিয়া আইন চাপিয়ে দেয়, তাহলে আর কোনো রপ্তানি অর্ডার থাকবে না। আর অর্ডার না থাকলে বাংলাদেশের অর্থনীতিও ধসে পড়বে। জামাত এ ধরনের কোনো কাজ করবে না দাবি করে মার্কিন ওই কূটনীতিক বলেন, কি করতে হবে সেটা যুক্তরাষ্ট্র খুব পরিষ্কারভাবে জামাতের নেতাদের জানিয়ে দেবে। বৈঠকের বিষয়টি ওয়াশিংটন পোস্টের কাছে স্বীকার করেন ঢাকায় আমেরিকান দূতাবাসের মুখপাত্র মনিকা সাই। এক বিবৃতিতে তিনি বলেন, ডিসেম্বরে বৈঠকটি হয়েছে, তবে সেটি ছিল স্থানীয় সাংবাদিকদের সঙ্গে একটি নিয়মিত অফ দ্য রেকর্ড আলোচনা। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে আলোচনা হয়েছে, তবে যুক্তরাষ্ট্র কোনো বিশেষ রাজনৈতিক দলকে প্রাধান্য দেয় না। বাংলাদেশের জনগণ যে সরকার নির্বাচিত করবে তার সঙ্গেই ওয়াশিংটন কাজ করবে। অন্যদিকে বৈঠকের কথোপকথন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জামাতের যুক্তরাষ্ট্র বিষয়ক মুখপাত্র মোহাম্মদ রহমান। দর্শক, ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক প্রতিবেদন থেকে পরিষ্কার জামাতের দিকে ঝোঁক রয়েছে যুক্তরাষ্ট্রের। আগামী নিয়ন্ত্রিত নির্বাচনে দলটিকে বিজয়ী করতে তাদের ঢাকা দূতাবাসও তৎপর। প্রশ্ন হলো, সেক্ষেত্রে বিএনপি নিরঙ্কুশ জয়ের স্বপ্নের কি হবে? ওয়াশিংটন পোস্টের একদিন আগে রয়টার্সে প্রকাশিত আরেক প্রতিবেদনও বিএনপির জন্য স্বস্তির বার্তা দিচ্ছে না। এতে আগামী নির্বাচনে জামাতের শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়ে বলা হয়, বাংলাদেশে ইসলামপন্থী দলটির শক্ত অবস্থান মধ্যপন্থীদের উদ্বিগ্ন করে তুলেছে। রয়টার্স বলছে, স্বাধীনতার বিরোধিতা করার কারণে জামাত দীর্ঘদিন ধরে নিন্দিত ছিল, তবে 1 দশকেরও বেশি সময় ধরে নির্বাচনী রাজনীতি থেকে নিষিদ্ধ থাকা দলটি এখন নতুনভাবে সংগঠিত হয়েছে। তারা আগামী মাসের সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন সমর্থকদের মনোযোগ আকর্ষণ করছে। এটি মধ্যপন্থী ও সংখ্যালঘু সম্প্রদায়কে উদ্বিগ্ন করে তুলছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ডিসেম্বরের এক জনমত জরিপে জামাতকে সবচেয়ে পছন্দের দল হিসেবে দেখা গেছে। দলটি 12 ফেব্রুয়ারি নির্বাচনে জয় পেতে বিএনপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। নির্বাচনী কৌশল হিসেবে জামাত আপাতত নমনীয় অবস্থান নিলেও বিজয়ী হলে ভিন্ন চেহারায় অবতীর্ণ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে রয়টার্স। এতে বলা হয়, প্রথমবারের মতো জামাত একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে এবং সাম্প্রতিক সংখ্যালঘুদের উপর হামলার বিরুদ্ধে মুখ খুলেছে। তাদের ওয়েবসাইটে দাবি করা হয়েছে, তারা ইসলামী নীতিতে পরিচালিত একটি গণতান্ত্রিক বাংলাদেশকে দেখতে চায়। দলের নেতারা প্রকাশ্যে নারীদের সমান অধিকার রক্ষার আশ্বাস দিচ্ছেন, তবে সংসদীয় 300 আসনের একটিতেও তাদের কোনো নারী প্রার্থী নেই। ধর্মীয় সংখ্যালঘুদের এক নেতা আশঙ্কা জানিয়ে বলেন, জামাত নেতৃত্বাধীন জোট ক্ষমতায় গেলে বাংলাদেশের পূর্ণাঙ্গ ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হওয়ার বাস্তব ঝুঁকি রয়েছে। এখানে সংখ্যালঘুদের নিরাপদ ভবিষ্যৎ নাও থাকতে পারে। কাতার ভিত্তিক আল জাজিরার বিশাল এক প্রতিবেদনেও এসেছে জামাতের জয়ের সম্ভাবনা। বলা হয়, নিজেদের বিতর্কিত ইতিহাসে এই প্রথম ইসলামপন্থী দলটি একটি শক্ত জোটের নেতৃত্ব দিয়ে ক্ষমতা দখলের বাস্তব সুযোগ পাচ্ছে। সাম্প্রতিক জনমত জরিপগুলো ইঙ্গিত দিচ্ছে দলটি তাদের অতীত মিত্র বিএনপির খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছে। আল জাজিরার প্রতিবেদনেও যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ডিসেম্বরের জরিপের তথ্য দেওয়া হয়। বলা হয়, ওই জরিপে বিএনপির পক্ষে 33% সমর্থন দেখা গেছে, আর খুব কাছাকাছি থাকা জামাতের পক্ষে সমর্থন 29%। এছাড়াও গত সপ্তাহে বাংলাদেশের শীর্ষস্থানীয় কয়েকটি সংস্থার সম্মিলিত জরিপে বিএনপির পক্ষে 34.7% এবং জামাতের জনসমর্থন ছিল 33.6%। আল জাজিরা বলছে, জামাতের পুনরুত্থান বাংলাদেশ ইসলামপন্থী কোনো শক্তির নেতৃত্বে চলার জন্য প্রস্তুত কিনা সেই বিতর্ক উস্কে দিয়েছে। কেউ কেউ আশঙ্কা করেন, দলটি ক্ষমতায় গেলে শরিয়া আইন কার্যকর অথবা নারীদের অধিকার ও স্বাধীনতায় সীমিত করতে চাইতে পারে।
দর্শক, লক্ষণীয়ভাবে 3টি প্রতিবেদনে জামাতের শক্তিশালী উত্থানের মূল কারণ হিসেবে আওয়ামী লীগের অনুপস্থিতিকে চিহ্নিত করা হয়েছে। সেই সঙ্গে দলটিকে দীর্ঘদিন ধরে পৃষ্ঠপোষকতা দেওয়ার দায় গেছে বিএনপির কাঁধে। রাজনৈতিক বিশ্লেষকদের বরাতে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার আমলে রাজনীতি থেকে নিষিদ্ধ ছিল জামাত। আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটি শক্তিশালী হয়ে উঠেছে এবং এখন মূল ধারায় প্রবেশ করেছে। দেশের ইতিহাসে জামাত একাধিকবার নিষিদ্ধ হয়েছিল। সবশেষ শেখ হাসিনার আমলে তা নিষিদ্ধ হয়। তবে কঠোর হাতে শাসন করা সাবেক প্রধানমন্ত্রী 2024 সালের জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত হন। অন্যদিকে রয়টার্স বলছে 17,50,00,000 মানুষের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে 2024 সালের আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই জামাত নিজেদের রূপান্তর শুরু করে। আওয়ামী লীগ নিষিদ্ধ থাকার মাঝে জামাত তাদের ইতিহাসের সেরা ফল লাভের আশা করছে। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার বিদায়ের পর ইসলামপন্থী গোষ্ঠীগুলো আরো সাহসী হয়ে উঠেছে। হিন্দু ও সুফি মাজারে হামলা হয়েছে। আধ্যাত্মিক লোকসঙ্গীত শিল্পীদের পরিবেশনা থেকে শুরু করে নারীদের ফুটবল ম্যাচ, যা কিছু অ-ইসলামিক বলে বিবেচিত, তার সবই আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপির নেতৃত্বাধীন সরকারের জামাতের অংশগ্রহণের বিষয়টিও তুলে ধরা হয় প্রতিবেদনে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নোবেলজয়ী ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। এর ফলে আসন্ন নির্বাচনটি বিএনপি ও জামাত জোটের দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হয়েছে। নির্বাচনে জামাত জোট বিজয়ী হলে তা হবে একটি দলের নাটকীয় প্রত্যাবর্তন। জামাতের উত্থানের পিছনে বিএনপির দীর্ঘদিনের ভূমিকাও তুলে ধরা হয় আল জাজিরার ওই প্রতিবেদনে। বলা হয়, স্বাধীনতার পরপরই শেখ মুজিবুর রহমানের সরকার 1972 সালে জামাতকে নিষিদ্ধ করে। এরপর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকার সময় 1979 সালে সেই নিষেধাজ্ঞা তুলে নেন। পরের 2 দশকে জামাত একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। 1991 সালে তারা বিএনপির নেতৃত্বাধীন জোটকে সমর্থন দিলে জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন। খালেদা জিয়ার শাসনামলে স্বাধীনতার পর বাতিল হওয়া জামাতের প্রভাবশালী নেতা গোলাম আজমের নাগরিকত্ব পুনর্বহাল করা হয়। এটি দলটির জন্য ছিল পরম প্রাপ্তি। 2001 সালে জামাত আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি জোটে যোগ দিয়ে মন্ত্রিসভায় 2টি পদ পায়। 2009 সালে শেখ হাসিনা ক্ষমতায় ফেরার পর জামাতের জন্য আবারও দুর্দিন শুরু হয়। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার শুরু করেন। দলের সাবেক প্রধান মতিউর রহমান নিজামী ও সাবেক সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ একাধিক জামাত নেতাকে ফাঁসি দেওয়া হয়। আওয়ামী লীগের 15 বছর তারা রাজনৈতিকভাবে প্রান্তিক অবস্থায় ছিল। তবে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর কারাগার থেকে জামাতের শীর্ষ নেতাদের মুক্তির পর ইসলামপন্থী দলটি ক্রমে আরো শক্তিশালী হয়ে উঠেছে। দর্শক, এই 3টি প্রতিবেদনে জামাতের নেতৃত্বে সরকার গঠন হলে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক আরো শীতল হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান রয়টার্সকে বলেন, জামাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ ওয়াশিংটন দিল্লির মধ্যে আরেকটি ফাটল সৃষ্টি করতে পারে। বাংলাদেশে বহু বছর ধরে ভারতের সবচেয়ে বড় ভয় ছিল জামাত। দিল্লি দলটিকে পাকিস্তানের মিত্র হিসেবে দেখে এবং তাদের আঞ্চলিক নিরাপত্তা কৌশলের জন্য হুমকি বলে মনে করে। আর রয়টার্সের প্রতিবেদনে জামাত সরকার গঠন করলে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতাও বাড়ার সম্ভাবনা তুলে ধরা হয়। বলা হয়, এমন পদক্ষেপ হবে শেখ হাসিনা আমলের ঠিক বিপরীত। আল জাজিরাও জোর দিয়েছে একই বিষয়। তারা বলছে, আসন্ন নির্বাচনে জামাতের পারফরমেন্স প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রেও একটি লিটমাস পরীক্ষায় পরিণত হতে পারে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বাংলাদেশ ও মিয়ানমার বিষয়ক জ্যেষ্ঠ পরামর্শক থমাস কিয়ান মনে করেন, নির্বাচনের পর ভারত একটি পুনর্গঠন চায়। তবে বিএনপির পরিবর্তে জামাত ক্ষমতায় গেলে সেটি কঠিন হয়ে পড়বে। দর্শক, প্রায় একই সময় একযোগে 3টি প্রভাবশালী আন্তর্জাতিক মিডিয়া এবং সংবাদ সংস্থার 3টি প্রতিবেদনের তথ্য খুবই তাৎপর্যপূর্ণ। বিশেষ করে জামাতের প্রতি সরাসরি আমেরিকান সমর্থনের তথ্য নতুন উদ্বেগে ফেলবে বিএনপিকে। সেই সঙ্গে দেশের সামনের রাজনীতি নিয়ে পাওয়া যাচ্ছে বহুমুখী অপ্রত্যাশিত মেরুকরণের ইঙ্গিত। প্রশ্ন হলো, 12ই ফেব্রুয়ারি নির্বাচন কোন পথে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে? এখন এ পর্যন্ত সবাই